স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। আগুন নিয়ন্ত্রণে এসেছে 10:30টার দিকে, প্রায় 1500 ঘর পুড়ে গেছে। মাঝে মাঝে এই ধরনের আগুন হয় এবং বস্তিবাসী একেবারে নিঃস্ব হয়ে যায়, নতুন করে আবার সেখানে ঘর ওঠে। একটু এই মন্তব্য আজকের এই খবরটা নিয়ে একটু, যেহেতু সবগুলো অনলাইন নিউজ পোর্টালে। না, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এটা দুঃখজনক নানান বিবেচনায়। প্রথম কথা হচ্ছে, আমাদের রাজধানীর বস্তিগুলিতে কিন্তু বারবার আগুন লাগে। এই আগুন লাগার এক এক সময় এক এক কারণ থাকে। তবে এখন আমরা মৌসুমগত দিক থেকে যে মৌসুমে প্রবেশ করেছি, আবহাওয়ায় এই সময়টা কিন্তু অগ্নিকাণ্ডের জন্য খুব সেন্সিটিভ একটা সময়। জি। তো আমাদের কড়াইল বস্তির ক্যারেক্টারটা আপনি জানেন। এই একটু জায়গায় হাজার হাজার ঘর, এর একটি ঘরে যদি কোনোভাবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর যেটা বলছিলাম, ওয়েদারটাও এখন এরকম যে আগুন ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। তারপরে আবার যেটা হয়, ঢাকা শহরের বাস্তবতায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির সংকটে ভুগছিল, ভেতরে যাওয়ার রাস্তা থাকে না। হ্যাঁ, এই বাস্তবতার মধ্যে আমরা আছি। তো এটা যেটা করতে হবে, যে প্রথমত এই খুব স্বাভাবিক কারণে একটা, এখন পর্যন্ত যেটা আমাদের কাছে এই আগুনের ঘটনায় এত কষ্টের মধ্যেও এতগুলি মানুষ গৃহহারা হলো, তার মধ্যেও যেটা আশার সংবাদ, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো প্রাণহানির খবর পাইনি। কিন্তু বহু মানুষ ঘর হারিয়েছে, এটা তো আপনি বলছিলেন। এটা খুব শকিং। এখন এই আগুনের আসলে প্রকৃত কারণ কি খুঁজে বের করা, ক্ষয়ক্ষতি নিরূপণ করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এখানে সরকারের বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এই পুনর্বাসন প্রক্রিয়ায়, উদ্ধার প্রক্রিয়ায়। সে কাজগুলি খুব তড়িৎভাবে যেন করা হয়, সে বিষয়ে ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে কাজ চলছে। কিন্তু আমাদেরকে যে জায়গাটা, ইভেন এই ঘটনার পরে ইমিডিয়েট যে আলোচনাটা সরকারের মধ্যে, যেটা হয়তো এখনো কোনো মাধ্যমে আসেনি, আমি যেটা আপনাকে বলছি, যে ইমিডিয়েট যে আলোচনাটা হয়েছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্ষতিপূরণ দেয়া, শুধুমাত্র পুনর্বাসন নিশ্চিত করা, বা শুধুমাত্র একটি তদন্ত করে এর কারণ খুঁজে বের করা, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে যেন আমাদের এই একদম হাইলি ডেন্সিটি যেগুলি এই বস্তিগুলি রয়েছে শহরের মধ্যে, এ সমস্ত জায়গায় হুটহাট করে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, সে বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখা। আরেকটা বিষয় দেখুন, এগুলি বিচার বিশ্লেষণের বিষয় আছে। এই জায়গায় আগুন লাগা কিন্তু নতুন ঘটনা নয়। তার মানে কি, যতবারই ধরেন আগুন লেগেছে, নিয়মতান্ত্রিকভাবে তদন্ত হয়েছে, সে তদন্তে তো কারণ খুঁজে বের করার পাশাপাশি কিছু রিকমেন্ডেশনসও থাকে। সেই রিকমেন্ডেশনসগুলি প্রতিফলন আসলে হচ্ছে কিনা, সেগুলিও দেখার বিষয় রয়েছে। এই বিষয়টি নিয়ে কাজ হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। তো আশা করি এই জায়গাটা খুব যৌক্তিকভাবে অ্যাড্রেস করা হবে। কিন্তু যেটা আমরা, এই মানুষগুলির শোক, তারা গৃহহারা হলেন, এই শোক তো তাদের একার নয়, এটা আমাদের সবার। সুতরাং এটাতে তো সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই। তবে আমাদের ভবিষ্যতের জন্য এই সমস্ত বিষয়ে, আমাদের দুর্যোগ, দুর্ঘটনা, এগুলি বিষয়ে আরো নানান প্রস্তুতির প্রয়োজন আছে। যে কিছুদিন আগে একাত্তর টেলিভিশনে একটি সংবাদ এরকম প্রচার হয়েছিল যে এই বস্তিগুলোতে যেভাবে ইলেকট্রিসিটির লাইনগুলো নেওয়া হয় অবৈধভাবে, এবং সেটা একটা সিন্ডিকেটেড ওয়েতে এটি করা হয় এবং খুবই বিপজ্জনকভাবে খাম্বা থেকে নিয়ে আসছে, এরকম অনেক ছবিও। ধরুন, আমি তো এখন সরকারকে প্রতিনিধিত্ব করি, তো আমার পক্ষে অনেক কথা বলাও মুশকিল। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে বস্তিগুলিতে, বিশেষ করে রাজধানীতে আগুন লাগার ক্ষেত্রে অতীতে আমরা কখনো কখনো এর রাজনৈতিক কারণও দেখেছি, যে বস্তিতে আগুন লাগার মধ্য দিয়ে এখানে যারা নিয়ন্ত্রণ করে তাদের হাত বদল হয়। তো এখানে কি হয়েছে আসলে আমরা জানি না, এটা খতিয়ে দেখা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই কারণে কথাটা বললাম, যে এই মানুষগুলিকে ক্যাপিটালাইজ করা হয়। আমি ঠিক এখন বলতে পারবো না এটা কত সালের রিসার্চ এবং
এইটা কাদের গবেষণা আমার পরিষ্কার মনে নেই, তবে আমি নিজে এটা দেখেছি এবং এটা নিয়ে আমি নিজে কাজ করেছি, আমি রিসার্চে পেয়েছি রাজধানীতে যে বস্তিবাসী আছে তাদের যে লিভিং কস্ট সেটা আমার আপনার চেয়ে বেশি। তারা বস্তিতে থাকে সত্য, কিন্তু তাদের ঘর ভাড়া, তাদের বিদ্যুতের লাইন, পানি, এভরিথিং তাদেরকে হাই প্রাইসে পারচেস করতে হয়। তাদের লিভিং কস্ট আমাদের চেয়ে বেশি, কিন্তু আনফরচুনেটলি এরা একটা চক্রের মধ্যে পড়ে থাকে, জিম্মি হয়ে যায়। তারা তাদের লাইফ, তাদের সবকিছুই নির্ভর করে অনেকটা দাদনের মতো করে একটা জায়গায় আছি, ঘর ভাড়া দিচ্ছি, থাকছি, সবকিছু হাই প্রাইস, এক্সপেন্সিভ। এই বস্তির জীবন এক্সপেন্সিভ, আমরা বস্তি মনে করছি, এরা কিন্তু আমার আপনার চেয়ে বেশি টাকা খরচ করে তাদের জীবন যাপন করতে হয়। সুতরাং এই বাস্তবতা, এগুলিকে ওভারঅল আমাদের অ্যাড্রেস করতে হবে আসলে, এর কোনো বিকল্প নেই এটা, এবং এটা কোনো এড়িয়ে যাওয়ার সুযোগ না, সেটাই আর কি। জি, আমরা যদি একটু এই মুহূর্তের খবরটা একটু জেনে আসি। করাইল বস্তিতে সহকর্মী নিবিড় সাহা, তাকে একটু যুক্ত করে নেব। নিবিড়, এই মুহূর্তের পরিস্থিতি যদি আমাদের একটু জানান। আমরা জানি যে 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে, এরপরে ফায়ার সার্ভিস বিভিন্ন রকম সার্চিং কার্যক্রম করছিলেন তারা। এখন আসলে কি পরিস্থিতি, কোনো হতাহতের খবর আছে কিনা? মাহবুব, আগুনের ঘটনা যদি বলতে চাই, যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে 10:35 রাত 10:35। এরপর আসলে আমরা করাইল বস্তির ঠিক মাঝামাঝি একটি জায়গায় আছি এবং এখন কিন্তু চারপাশে কোথাও আগুন দেখা যাচ্ছে না। তবে আগুনের যে ধোঁয়া, এবং যেহেতু এখানে প্রচুর কাঠের জিনিসপত্র ছিল, সেগুলো যে পুড়ে তারপর যে সেখান থেকে ধোঁয়াগুলো বের হচ্ছে, সেই ধোঁয়ায় কিন্তু এখন একমাত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে আগুনের তীব্রতা কমার কারণে কিন্তু এখানকার বাসিন্দারা যারা রয়েছেন, যারা সে সময় কাজে বাইরে ছিলেন, কিংবা আগুনের ঘটনা ঘটার পর যারা আসলে এই তাদের বাড়ি, তাদের যে ঘর, সেই ঘরে ঢুকতে পারেননি, তারা মূলত এখন এসেছেন। এবং আমরা আরো বেশ কিছুক্ষণ আগে থেকেই দেখেছি যে তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সবাইকে নিয়ে তারা এসেছেন, এবং তাদের যে ঘর, সেই ঘরগুলোতে তারা আসলে দেখতে চেষ্টা করছেন যে আর কোনো কিছু অবশিষ্ট আছে কিনা, কিংবা আগুনের হাত থেকে কোনো সামগ্রী বেঁচে না পুড়ে ঠিক আছে কিনা। তো তারা কিন্তু, আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে সেগুলো কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি ফায়ার সার্ভিস যে তথ্যটি দিয়েছে যে প্রায় 5.5 ঘন্টা যে আগুন অনবরত জ্বলেছে এই বস্তিতে, সেই আগুনে মোট 1500 ঘর পুড়ে গেছে, যার কারণে কিন্তু বলা যায় যে এক কথায় যে 1500 পরিবার কিন্তু এখন এই রাতে তারা কিন্তু ঘর হারা অবস্থায় রয়েছেন। এবং এখন ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আগুনের যে সূত্রপাতের কারণ, সেটি কিন্তু এখন পর্যন্ত তারা আসলে নমুনা পাননি, কিংবা নাগাল পাননি যে কিসে থেকে আগুনটি লাগলো। তারাও কিন্তু বলছেন যে তাদেরও কয়েকটি টিম কিন্তু এই ভেতরে বিভিন্ন পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী থেকে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন, এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা এবং তদন্তের পর তারা আসলে বলতে পারবেন যে কিভাবে এই আগুনের সূত্রপাতটি হলো। এবং বরাবরই এই করাইল বস্তিতে প্রতি বছরই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, সেই উদাহরণ টেনে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেমনটি বলেছেন যে তাদের কিছু প্রতি বছরই এই করাইল বস্তিতে তারা মহড়া দিয়ে থাকেন, এবং তাদের যে কর্মীরা আছেন, ফায়ার ফাইটাররা রয়েছেন, তাদেরকে আসলে প্রশিক্ষণ দেওয়া হয় এই করাইল বস্তিতে আগুন লাগলে। মানে এরকম আমি এটা দেখছিলাম যে ফায়ার ব্রিগেড যে ব্রিফিং করছে, সেই ব্রিফিং এ তারা বলছিল যে কিছুদিন আগে তারা সেখানে ড্রিল করেছেন, এবং যে কারণে তারা আগুন নেভাতে পেরেছেন, বলছেন যে 5.5 ঘন্টার মধ্যে নিভিয়ে ফেলা গেছে। কারণ অনেক প্রতিবন্ধকতা ছিল, তারপরেও নইলে এটা আরো 2-3 ঘন্টা বেশি লাগার কথা তারা বলছিলেন এরকম। অনেক ধন্যবাদ নিবিড় সাহা যুক্ত হবার জন্য। আমরা একটু যুক্ত করে নেব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। জি হাবিবুর রহমান হাবিব, এই যে বস্তিতে যে আগুন লেগেছে এবং এখানে নিম্ন আয়ের মানুষ, প্রায় 1500 ঘর পুড়েছে। 1500 ঘর পুড়েছে মানে তাদের আসলে সহায় সম্বল সবই পুড়েছে, এরকমটা ধারণা করা যায়, তদন্ত না করেও এভাবে বলা যায় সাধারণ চোখে। সেই জায়গায় আপনার একটু কমেন্ট নিতে চাই।
সালাম। খুবই পরিষ্কার করে বলতে চাই যে 1500 ঘর পুড়ে গেল, মানে 1500 পরিবার, 1500 পরিবার যদি 3 জন করে থাকে 4500, 4 জন করে থাকলে 6000 লোক। এই যে মানুষগুলি অসহায় অবস্থা পড়ে গেল, এখন কিভাবে এরা আবার নতুন করে এরা বাঁচার কোনো রাস্তা দেখছি না। প্রতি বছরই আমরা দেখি। আর এখন তো এখনো সেই আগুনে পোড়ার সেই মৌসুম তো এখনো শুরু হয়নি, এখন তো শীতকাল চলছে, শীত যাবে তারপরে আগুনে পোড়া আমরা দেখেছি। আর বিভিন্ন সময় বস্তিগুলো পোড়াতো এক চক্র, এক শ্রেণীর লোক, তারা এটা দখল করার জন্য বস্তি পুড়িয়ে দিয়ে সেখানে হয়তো আবার দখল নেওয়ার জন্য অথবা বিল্ডিং করার জন্য। এখন তো কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। এখন এইটা খুবই দুঃখজনক। এখন কোনো আশঙ্কা করেন আপনি, কি এই ঘটনায় কোনো আশঙ্কা করেন? একটা এত বড় একটা ঘটনা ঘটলো বা ঘটবে, এটা তো আসলে আমাদের কাছে তো মনে হচ্ছে, আমার কাছে যে এটা একেবারে স্বাভাবিকভাবে হওয়ার কথা না। আর স্বাভাবিকভাবে যদি হয়েই থাকে, আমাদের আগের থেকে প্রতি বছরই যে এরকম ঘটনা ঘটে, আমাদের প্রিপারেশন থাকা দরকার। যে সমস্ত বস্তিতে যে কোনো সময় একটা আগুন লাগতে পারে, তার সেটা সাথে সাথে নিভিয়ে যদি ব্যবস্থা করা যায়, তাহলে ক্ষয়ক্ষতির এত হতো না। এখানে তো আমার মনে হয় যে যারা আশেপাশে ছিল না, তারা তাদের কোনো জিনিসপত্র বের করতে পেরেছে বলে আমার মনে হয় না। তাদের না হয় লোকগুলি কোথায় যাবে? সরকার এখন দায়িত্ব নিয়ে এখন এদেরকে নতুন কিভাবে আবার নতুন করে ঘর উঠাবে, এই ঘর উঠানো কোথায় টাকা পাবে? বিদ্যুৎ লাইন সবগুলো তো ধ্বংস হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমার মনে হয় যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টির এটা যে একেবারে যে উড়িয়ে দেওয়া যায়। এখন সামনে নির্বাচন, সামনে 5 তারিখে হয়তো তফসিল ঘোষণা করবে, এরকম একটা আইডিয়া অনেকেরই আছে। তার আগে যদি এখানে আগুন, ওখানে রেল লাইনের আগে দেখলাম ঘটনা, বিভিন্ন জায়গায় নানান ধরনের কিন্তু ঘটনা হচ্ছে, যেগুলি একেবারে অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আজকে তো বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে, ভালো আছি, এখন এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে। না না, ভোটের ক্ষেত্রে নির্বাচনে ভোট দেবার কোনো দলীয় সরকার ক্ষমতা নেই। অতএব ভোট যেদিন হবে, ওই ভোটের জন্য ওই আপনার যে সাজা জানা দরকার হবে না। ওই চৌকোর, সেনাবাহিনীর চৌকোর, বিজেপির চৌকোর, র্যাব চৌকোর, নির্বাচন কমিশন চৌকোর, রিটার্নিং অফিসার, এগুলো আমরা দেখেছি। রাতের বেলা ভোট করে ফেলে চৌকোর সেরা। এবার যে দলীয় সরকার ক্ষমতা, কেউ কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, ভোটের ক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু ওই ভোটকে বিতর্কিত করার জন্য ভোট সূত্র হতে না পারে বা কোনোভাবে তার জন্য তৎপরতা দেখছেন আপনি। হ্যাঁ, মানে এটা নিয়ে একটু বিরতির পরে তাহলে একটু আলাপ করি। তার আগে আমি সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাকে একটু যুক্ত করে নিই। আচ্ছা, পেয়েছি। আপনার একটু কমেন্ট নিতে চাই। করাইল বস্তিতে আগুন এবং প্রায় 1500 ঘর পুড়ে গেছে এবং হাবিব ভাই বলছিলেন যে অন্তত 4500 থেকে 6000 মানুষ এখন গৃহহারা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ 71 টিভিকে এবং সম্মানিত হাবিব ভাই সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে। করাইল বস্তি আমার খুব সুপরিচিত জায়গা। আমি পড়াশোনা করেছি পাশেই, মহাখালী ওয়ারলেস গেট। ছোটবেলা থেকে করাইল বস্তির পাশে টিএনটি মাঠ, এখানে খেলাধুলা করতাম। আমার কাছে মনে হয় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা কিছু পরিকল্পিত ইস্যু সবসময় থাকে। আবার এই ঘটনার পিছনে নিশ্চয়ই তদন্ত করলে বের হবে, আশা করি ইনশাআল্লাহ। ঘটনার পিছনে অনেক সময় দেখা যায় অসচেতনতাও কাজ করে। সেক্ষেত্রে এই অগ্নিকাণ্ডগুলোর কারণটা কি সেটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। কারণের মধ্যে যে রিজন গুলো আগে ছিল সেগুলো কার্যকর হয়েছে কিনা, যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা জানেন করাইল বস্তিতে যারা থাকেন তাদের সিংহভাগই হলো যারা খুব আমি বলবো দরিদ্র শ্রেণীর মানুষ, অনেকটা অসহায় মানুষ, তারা এখানে থাকেন। এখানে থাকতে থাকতে অনেকে বিত্তশালীও হয়েছেন, তবে দরিদ্র শ্রেণী বা অসহায় শ্রেণী বেশি। সুতরাং তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করাটা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের একটি অংশ। রাষ্ট্রের পাশাপাশি আমি মনে করি সকল রাজনৈতিক দলকেও সেখানে এগিয়ে আসা উচিত। বিত্তবান
ব্যক্তিরা বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেখানে তাদেরকে কোনো কর্মসংস্থান করা অথবা কোনো রিহ্যাবিলিটেশনের ম্যানেজমেন্ট করা, সেই কাজগুলো করাটা অত্যন্ত এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কাজ আমি মনে করি ভবিষ্যতে এ ধরনের কাজ যাতে না হয় সেজন্য যে কার্যকরী উদ্যোগগুলো নেওয়া দরকার, সেটার পরিকল্পিত একটা উদ্যোগ গ্রহণ করা দরকার। আর বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্যাটাগরি করা দরকার আমার কাছে মনে হয়। অনেকে আছে দেখবেন এবার হয়তো এসএসসি পরীক্ষা দিবে অথবা মাদ্রাসা দাখিল পরীক্ষা দিবে, পরীক্ষার্থীদের জন্য আলাদা একটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করা খুব জরুরি। আবার অনেকে মানে এখান থেকে অসুস্থ রোগী আছে বা শিশু আছে, এই তাদের জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট থাকা, আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এনেছেন, অনেক ধন্যবাদ। এবং আমি এ বিষয়ে নয়, আমি আসলে আরো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে একটু আলাপ করব। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি আপনাদের কাছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গেই পাবো আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এ পর্যায়ে যুক্ত করে নেব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। বাকি দুজন অতিথি আমার আছেন। হুমায়রা নূর, আপনার কাছে একটু জানি যে কয়েকটি বক্তব্য, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন যে শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে, ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে 300 আসনে। ধর্মীয় ফ্যাসিবাদ মানে কাদেরকে মিন করা হচ্ছে এটা মোটামুটি বোঝা যায়, এবং চাঁদাবাজ বিরোধী মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, যেটা মানে ধারণা করা যায় যে কাদেরকে টার্গেট করে বলা হচ্ছে। মানে আপনারা কি আলাদা একটা প্ল্যাটফর্ম করছেন বিএনপি এবং জামায়াতের বাইরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার সালাম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, আপনি যে বক্তব্যটার বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছেন সেটা আসলে যেহেতু জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, উনার কাছ থেকে বেটার এক্সপ্লেনেশন পাওয়া যেত। বাট আমি দলীয় অবস্থান থেকে যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি স্পষ্টভাবে একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমরা যে অবস্থানটা নিতে চাই সেটা হচ্ছে, ধরেন কেউ ইসলাম ধর্ম ফলো করে, সেটা তার অধিকার। যে হিন্দু ধর্ম ফলো করে বা খ্রিস্ট ধর্ম ফলো করে, সেটা তার ধর্ম পালন করার অধিকার। একটি ধর্ম পালন করা ব্যক্তি অন্য ধর্ম পালন করা ব্যক্তির উপর ধর্ম চাপিয়েও দিবে না, এবং ধর্মীয় অনুভূতির কারণে আরেকজনকে আঘাত করে কথা বলবে না। ধরেন অন্য ধর্মের একজন ব্যক্তি যদি আমার ধর্মকে, ইসলাম ধর্মকে আঘাত করে কোনো কথা বলে, আমরা সেটাকে কোনোভাবেই সমর্থন করি না। আবার ধর্মের নামে যদি আমি একটা অন্য ধর্মের কোনো ব্যক্তির উপর কোনো কিছু চাপিয়ে দেই, সেইটাকেও আমরা সমর্থন করি না। আবার শুধু ধর্ম নিয়ে রাজনীতি করা, সেইটাও যেমন আমরা করার পক্ষপাতী না, যেহেতু আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল। সুতরাং আমাদের অবস্থান হচ্ছে মানুষের ন্যায্যতার পক্ষে। যে যার ব্যক্তিগত ধর্ম পালনের স্বাধীনতা যেমন আছে, একজন নাগরিক হিসেবে তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা, নাগরিক মর্যাদা নিয়ে যাতে তারা বাঁচতে পারে, সেই রাজনীতিটা আমরা করার প্রতিজ্ঞা করেছি। সেইটাই নাসিরুদ্দিন পাটোয়ারি বোঝাতে চেয়েছে বলে আমরা মনে করি, এবং সেই জন্যই আমাদের সাথে যাদের স্পিরিট, যাদের চিন্তা চেতনা, যারা মিলে, যারা গণ অভ্যুত্থানকে ধারণ করে, তাদের সাথে আমাদের একটা জোট হবার আলোচনা চলছে, এবং সেই সুখবরটাই হয়তো আপনাদের সাথে শেয়ার করেছে। এটা কি বিএনপি জামায়াতের বাইরে? তিনি বলেছেন, তিনি জানান কয়েকদিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ, যারা কাজ করবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। তার মানে আগের যে বক্তব্য তারই একটা ক্লারিফিকেশন তিনি পরের বাক্যে দিয়েছেন। জি, যেটা আসলে আপনি পরের বাক্যটা না বললে আমি এক্সপ্লেন করতে পেরেছি বলে আশা করি। ধরেন যেই কথাটা এসছে যে বিএনপি জামাতের বাইরে কিনা, আপনি যেটা প্রশ্ন করছেন, ধরেন আমাদের সাথে তো বড় রাজনৈতিক দল বলে আপনারা যাদেরকে আইডেন্টিফাই করেন তাদের সাথেও আলাপ হয়েছিল, এবং যারা বিদ্যমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা অনিবন্ধিত হলো একটা রাজনৈতিক ধ্যান ধারণা এবং রাজনৈতিক বিশ্বাস কর্মকাণ্ডে ইনভলভ, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তো ওই যে বললাম, যাদের সাথে আমাদের স্পিরিট মেলে তাদের সাথে আমাদের জোট হওয়ার সম্ভাবনা। এখন আমি স্পেসিফিক্যালি একটা দল, দুইটা দলের নাম আলাদা করে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার আমি চিন্তা করছি না। তারাও যদি কোনোদিন গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বাংলাদেশের মানুষের ন্যায্যতার রাজনীতি করার কথা প্রতিজ্ঞাবদ্ধ হয়, অবশ্যই তাদের সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমি ভ্যাগ আনসার না দিয়ে আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য একটি তৃতীয় শক্তি
উত্থান হওয়া খুবই প্রয়োজন। যেই তৃতীয় শক্তি বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাবে, বাংলাদেশের মানুষকে নিজেদের অধিকার আদায়, তাদের মানবিক মর্যাদা রক্ষায় কাজ করবে। এখনো তো আসলে এটা সিদ্ধান্ত ফাইনাল হয় নাই। সুতরাং ধরেন আপনি আমার সাথে আসবেন কিনা আপনি যদি স্পষ্ট না করেন, বা আমি আপনার সাথে যাবো কিনা আপনি যদি স্পষ্ট না করেন, আমি কিন্তু আপনাকে নাম বলতে পারবো না যে ভাই কিন্তু আমার সাথে আছেন। ঠিক, কিন্তু মানে এটা কি বলা যায় যে বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছিল তাদের অনেকের সঙ্গেই আপনারা কয়েক দফা মিটিং হয়েছে, কথা হয়েছে, এখনো কি তাদের সঙ্গে সেই আলোচনাটা চলমান আছে? আরো একটু আপনাকে আরেকটু ঘোলা করে দেই, সরি। সেটা হচ্ছে ধরেন এত বছর বিএনপি আর জামাত কিন্তু একসাথে রাজনীতি করেছে, এবং 2024 সালেও যখন আমরা সুপ্রিম কোর্ট বারে ইলেকশন দেখেছি, আমরা দেখেছি বিএনপি আর জামাত যে প্যানেল দিয়েছে একসাথে, সেটা ভাগাভাগি করে দিয়েছে। হঠাৎ করে 24-এর অভ্যুত্থানের পর তারা যে পরস্পর বিরোধী রাজনীতি করছে, এইটাও তো আমার কাছে এক এক সময় মনে হয় যে এটা হয়তো তাদের নিজেদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং, যে আমি প্রধান রাজনৈতিক দল হব, সরকার গঠন করব, তুমি বিরোধী দল থাকবা, আসলে আমরা ভাই ভাই। তো এরকম মনে হয়। তো দিন শেষে একটু জিজ্ঞেস করে নেই, বরং যেহেতু প্রসঙ্গ আসলোই একটু জিজ্ঞেস করে নেই, সালাউদ্দিন আইয়ুবী, ব্যাপারটা কি এরকম? দেখেন, বিএনপির সাথে জামাত ইসলামী জোটে ছিল এবং সরকার গঠন করেছে, মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে, এটা বাস্তব এবং সবাই এটা জানে। তবে এখন যে প্রশ্ন তোলা হয়েছে যে সমঝোতার ভিত্তিতে আপনি দাঁড়াবেন, আমি বলবো আপনি বসে যাবেন, এই টাইপের কোন রাজনীতিতে এখন জামাত ইসলামী নাই, কখনোই ছিল না। আর জামাত ইসলামী যা করে স্পষ্ট করে ঘোষণা দিয়েই করছে। এখানে কিন্তু জামাত ইসলাম মানে এরকম কদিন আগে আমি দেখলাম যে ঘোষণা ছাড়াও আপনারা অনেক কিছু করেছেন, এরকম অনেকে বিএনপি অভিযোগ করে যে এই দীর্ঘদিন আপনারা মানে আওয়ামী লীগের সঙ্গে মিলে রাজনীতি করেছেন, আওয়ামী লীগের ভেতরে থেকে রাজনীতি করেছেন, ঘোষণা দেননি। আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে জামাত ইসলামী, এটা তো বাস্তব। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, মানে আমি ওটা বলিনি, এমনকি 24-এর আন্দোলনের আগেও, এবং এটা জাতীয় পত্রিকায় এসেছে। 24-এর আন্দোলনের আগে আপনাদের অনেক নেতাকে দেখা গেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগে থাকা, তারা আবার পরবর্তীতে প্রকাশ্যে এসেছেন। আপনি জামাতের আমির, সেক্রেটারি, নায়েবে আমির, হাজার হাজার জামাত ইসলামীর নেতা কর্মী কোথায় কোন জায়গায় এই ঘটনা দেখলে যে আগে আওয়ামী লীগের সাথে ছিল, এগুলো আসলে আমি বলবো একটা হাস্যরসের সৃষ্টি করে রাজনীতিতে। হাস্যরস কিনা এই অভিযোগ তো আসলে বিএনপিও করেছে। হাবিবুর রহমান হাবিব যারা করে আসলে তারা রীতিমতোই দেখবেন, এই যে কিছুক্ষণ আগে আপনারা ইয়ের ব্যাপারে কথা বলছিলেন যে তিনি নির্বাচনে বিএনপি জামাতের বাইরে গিয়ে একটা জোটের ব্যাপারে আসবো আপনার কাছে একটু। এই প্রসঙ্গটা যেহেতু এসেছে, হাবিবুর রহমান হাবিব, রাজনীতিতে বোমা ফাটানোর একটা মানে আমি বলবো একটা অভ্যাস আর কি। এরকম জামাত ইসলামী সম্পর্কে অবান্তর কথা এটা অনেকে বলে থাকেন। এগুলোকে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন যে এই ধরনের অবান্তর কথার জবাব দেওয়ার পরিবেশ, সময় আসলে জামাত ইসলামী নাই। জামাত ইসলামী সেই জায়গায়। আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছে যাই। হাবিবুর রহমান হাবিব, উনি যেটা বলছিলেন যে এরকম জামায়াতের সঙ্গে বিএনপির একটা গোপন একটা সমঝোতা আছে, যে সরকারে আসা, বিরোধী দলে আসা, একসঙ্গে দেশ চালানো ইত্যাদি। এটা আপনারা সামনে দেখাচ্ছেন, কিন্তু এটাই আসলে আসল চরিত্র নয়। না, আমার কাছে এটা একদমই মনে হচ্ছে না। এই কারণে এই কাজ তো আওয়ামী লীগ করলো কয়বার, এই যে নাটক করলো তারা করে, শেষের বারে এসে তো একাই সরকার গঠন করতে, আগের বারে করেছিল, ভোটও দিল। আমরা ওই নাটকটা করতে চাই না, ধোকা দিতে চাই না। যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তখন আমরা জোট করেছিলাম। এখন তো কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় নেই, এখন তো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এখন জোটের তো দরকার নেই। এখন তো জামাত আর বিএনপি জোট করে, তাতে ভোট দিতে হবে না। এখন তো মানুষকে যে ভাই বলুক, জামাত বিএনপি যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে অন্য কারো আসন পাওয়ার সুযোগই থাকবে না, দু একটা বাদে। তাহলে কি হলো?
কিন্তু আপনারা তো জাতীয় সরকারের একটা পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে আপনারা বলে এসেছেন। জাতীয় সরকারের কথা আমরা বলেছি, আমরা এখনো জাতীয় সরকার করার আমাদের সিদ্ধান্ত আছে। তো নির্বাচনটা যদি একসাথে করি তাহলে তো মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগই থাকবে না। তাকে ভোট দেবে সব তো হয় ধানশিরে ভোট দেবে না, ধানশির সাথে যারা ঐক্যবদ্ধ থাকবে সে প্রতীক তারা নিয়ে নির্বাচন করবে, তাহলে এটা নির্বাচনটা সঠিক মতো হবে না। এটা আওয়ামী লীগের মতোই তো হবে, আমি তুমি আর আমি জাতের ভোট বা দিনের ভোট যাই বল না কেন, এটাতে কোনো লাভ নেই। না ওই জাতীয় সরকারে কি হুমায়রা নুররাও থাকবেন? জাতীয় সরকারের ব্যাপারটা আমাদের ঘোষণা ছিল যে আন্দোলনে যারা ছিল, রাজপথে যারা ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আমরা সবাইকে নিয়ে সরকার করবো। বিরোধী দল কি এখন আমাদের আমরা না এখনটা বিরোধী দলে কারা থাকবে? না বিরোধী দল ওই যে বিরোধী দল জামাত থাকবে। তো জামাত তো সরকারে থাকছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তো জামাতও ছিল। জামাত সরকারে থাকার সুযোগ খুব কম। জামাত আর বিএনপি যদি একসাথে সরকার করে তাহলে তো দেশ চলবে কি হবে? তাহলে তো আপনার ওই আওয়ামী লীগের মতো করেই হলো না। তাহলে জাতীয় সরকার কিভাবে হবে? কনসেপ্টটা কিরকম? জাতীয় সরকার তাহলে তো আওয়ামী লীগকে নিয়ে তো সরকার করে জাতীয় সরকার বলতে, আমরা তো এক বলতে আন্দোলনকারী দলগুলি, তাহলে একরকম। এখন জাতীয় সরকার বলতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে, সেটা তো একটা সুষ্ঠু ধারা রাজনীতি হলে তখন। আমাদের বাংলাদেশে তো ওইভাবে হয় নাই। সরকার যখন থাকে সরকারের সাথে একটা সেই জন্য আমরা অধিকাংশ তখন আমাদের জাতীয় সরকারের ধারণাটা ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমরা বলেছিলাম, এখন আমরা বলছি। হাবিব ভাই, আপনার অ্যাডভোকেট হুমায়রা যে প্রশ্নটা পার্টিকুলারলি করেছেন, যে উনার যে সন্দেহের জায়গাটা, সেটা হচ্ছে যে জামাত এবং বিএনপি যেহেতু পূর্বের মিত্র, তারা কি এখনো আসলে গোপনে মিত্র আছে আর প্রকাশ্যে জামাতকে অফার করেছে কিনা যে তোমরা বিরোধী দল হও, আমরা সরকারে যাই, এরকম কোনো বিষয় আছে কিনা সেই প্রশ্নটা তুলেছে। না, এরকম কোনো বিষয় না তো। এখানে জোট তো দুই তিনটা যদি হয়, জামাত একটা তাদের মধ্যে জোট করতে পারে, এনসিপি ওরা একটা জোট করতে পারে, বিএনপি একটা জোট, তো বিএনপি আগের থেকে একটা চিন্তা আছেই। জামাতের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, জামাতের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নেই, জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো সুযোগ আর নাই। আমরা জামাতের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দেইনি, কিন্তু জামাত আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে, এত কথা বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়া রহমানের বিরুদ্ধে যে সমস্ত অসভ্য ভাষায় কথা বলেছে, এবং এরা কি বলে যে তারা দাঁড়িপাল্লা ভোট না দিয়ে বেহেশতে যেতে পারবে না, বা দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাবে, এই কথা তারা তাদের মধ্যে করে বলতে পারে, কিন্তু এটা তো বলতে পারে না যে ধানের শীষে ভোট দিলে সে জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত কথা তারা বলেছে, তো এমন এমন কথা বলেছে বিএনপিকে প্রথম থেকে চাঁদাবাজ, নানান ভাবে বিএনপিকে দখলবাজ, এই সমস্ত বলে তারা বক্তব্য দিয়ে এসছে। অতএব জামাতের সাথে আমাদের আগামীতে এখন তো নির্বাচন করার কোনো সুযোগ নেই। মানে তাহলে কি এনসিপির সঙ্গেও সুযোগ নেই? নাসিরউদ্দিন পাটোয়ারি তো একই অভিযোগ করেছেন। না, আমরা তো এনসিপি কে আমরা তো কিছু বলি নাই, আমরা জামাতের সাথে আমাদের জোট হবে না এইটা আমি বলতে পারি না। কিন্তু মানে যে অভিযোগে জামাতের সঙ্গে আপনারা যাবেন না, এনসিপিও তো একই কাজ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা ওরা তো ওদের তো নতুন ভাবে তারা রাজনীতিতে একেবারে নবীন, তারা বয়স কম, নানা সময় নানান কথা বলতে পারে, কিন্তু জামাত তো বিএনপির কাছে নিরাপদ ছিল। বিএনপি জামাতকে সাথে করে চলতে গিয়ে বিএনপি অনেক অপবাদ সহ্য করেছে, যেটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপিকে কিন্তু সেই অপবাদ সহ্য করতে হবে, মানতেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকা সত্ত্বেও জামাতের দুইজনকে সরকার গঠনের ক্ষেত্রে দুইজনটা মন্ত্রীদের দেওয়ার কারণে এবং তাদের গাড়িতে পতাকা দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা মানুষ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইমেজের উপর যে আঘাতটা পড়ে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেই জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, এটা তো মানাই যায় না। এনসিপি তো আমাদের সাথে তারা সরকার ছিল না, আমাদের সাথে ঐক্যজোট করে নাই, আমাদের সাথে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম করে তারা তো আমাদের সাথে কোনো সহযাত্রী ছিল না, তাদের ব্যাপারটা ভিন্ন। তারা আমাদের বিরুদ্ধে বলতে পারে, আমাদের আসতে পারে। মানে এটা কি হাবিব ভাই মানে অভিমান নাকি
একটা পলিটিক্যাল অভিমান অবস্থা, ওরা নতুন রাজনৈতিক যে দল, আমি বলবো- এত কিছু করার পরেও এখন জামায়াত বলছে এরকম, মানে সেই না অভিমান, আমি খারাপ আমি লাগা। বলি না, আমি বলি যে এনসিপি যে বক্তব্য, এনসিপি যদি এককভাবে নির্বাচন করে, একটা আসনও যদি তারা না পায়, তারা তাদের লস নেই। নতুন একটা দল, সেই দল জিততেই হবে, আসন পেতেই হবে এমন তো না। ইমরান খানও তো প্রথমে অল্প সিট পেয়েছিল, কয়টা সিট পেয়েছিল? বিজেপি কয়টা আসন পেয়েছিল? কিন্তু পরবর্তী সময় বিজেপি তারপরে কি ভূমিদল বিজয়ী নিয়ে তারা সরকার গঠন করলো না? এনসিপি যদি মনে করে যে তাদের দেশের মানুষের প্রতি কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়ে তারা একটা নতুন ধারা রাজনীতি করতে চায়, এবার তারা একটা আসন হাতে পেল না, তাদের আর কিছু আসে দেয় না। তার কারণ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, এনসিপি রাজনীতি করবে, এনসিপি তার বিএনপি বাধা দেবে না। বিএনপি কাউকে রাজনীতি করতে বাধা দিবে না। গত সরকারের যে অত্যাচার নির্যাতন আমরা দেখার পরে দেশ ছেড়ে চলেই যদি যেতে হয়, তাহলে বাধা দিয়ে লাভটা কি? আমি কেউ বারবার বলেছি, আপনারা যা দেখেছেন, বারবার কিন্তু সরকারকে সতর্ক করেছি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছি যে আমি নিশ্চিত বলছি, যদি নির্বাচন আপনারা করেন, তাহলে অনেক দিন এদেশে রাজনীতি করতে পারবেন না। আর যদি সবাইকে নিয়ে নির্বাচনটা করেন, তাহলে হয়তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, বিএনপি জোট, আপনার বিদল থাকবেন, আবার ক্ষমতা আসার সুযোগ থাকবে। কিন্তু যদি এইভাবে এককভাবে নির্বাচন করতে চান একা একা, তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হতে পারে। আমি এই কথা কিন্তু আগেই বলেছিলাম। আপনি বলেছেন আমরা ওই কাজটা আমার বিএনপি আর কোনোদিনও করবে না, আর সে সুযোগও নেই। কারণ আমাদের তো একটি দলের মধ্যে পরিষ্কার ভাবে আমরা বলেছি যে 5 বছর পর পর সরকার পদত্যাগ করবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আদালতের মাধ্যমে ফিরে আসছে। হুমায়ুন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য আমি পড়ছিলাম, মন্তব্যটা আসলে একটু সামনে আনতে চাই, একটু আলোচনায় রাখতে চাই, আমার খুবই ভালো লেগেছে। তিনি বলছেন যে আমরা ইতিহাসের ক্রান্তি লগ্নে আছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা অনেকেই একসঙ্গে যুদ্ধ করেছি। তারপর যে পরিবর্তনটা হয়েছে তা ম্যাজিক পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে আজকে নতুন প্রজন্মকে স্বীকার করে নিতে হবে, নতুন ধারণাকে স্বীকার করতে হবে, নতুন চিন্তাগুলোকে কাছে নিতে হবে। আমরা বয়স্করা বলি ছেলেরা এসব কি বলছে, এমন কথা বললে আমাদের হবে না। ছেলেরা কি বলছে তা বোঝার চেষ্টা করতে হবে। এটা নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা, আমাদের কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদের সঙ্গে যদি আমরা এগোতে পারি, তাহলে একটা সমন্বয় ঘটানো যাবে। আজকে এই জায়গাতেই কিছু সমস্যা হচ্ছে। হুমায়ুন, আচ্ছা, একটু আগে আপনি যে কথাগুলো হচ্ছিল সেটার প্রেক্ষিতে আমি একটা লাইন অ্যাড করে তারপর আপনার কথা একটু আসতে চাই। সেটা হচ্ছে এই যে আপনি বলছিলেন যে হাবিব ভাই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য নির্বাচনী ব্যবস্থা চালু হবে, এইটা ওনাদের 31 দফায় ছিল এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে এসছে, যেটা পরবর্তী নির্বাচনের জন্য কার্যকর হবে। কিন্তু আমি মনে করি এইটা হাইকোর্টের রায় আসার আগেই কিন্তু এই সিদ্ধান্তটা জুলাই সনদের মাধ্যমে এসেছে এবং ঐক্যমত্য কমিশনের আলোচনায় কিন্তু এটা অলরেডি নির্ধারিত হয়েই ছিল যে পরবর্তী নির্বাচনের আগে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। সুতরাং এই যে সবাই মিলে একমত হয়েছে, সেটাই হয়তো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে আদালতের রায়, সেইটার রিফ্লেকশনটা আসলে সবার ঐক্যমতের বেসিসেই হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে আমি আপনাকে ছোট করে একটা একদম ব্যক্তিগত ঘটনা বলি, জেনারেশনাল গ্যাপের যে বিষয়টা। আমার বাচ্চা টিনেজ, হ্যাঁ, তো একদিনও দেখলাম কিছু বললেই বলে ভালো লাগছে না। তখন আমি ওকে বললাম যে তোমার কি হয়েছে, বলে আই ফিল ক্র্যাঙ্কি। আমি বললাম এটা আবার কি জিনিস, আমাদের জীবনে তো আমাদের মা বাপকে আমরা বলতে পারি নাই যে আই ফিল ক্র্যাঙ্কি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি নাও। তো ও তখন বললো যে এটার মানে কি, গুগল করো। আমার তখন আমি অনেক রাগ লাগছে যে এই মেয়ের এত সাহস কিভাবে হলো, আমাকে এইভাবে উত্তর দিল। তারপর যে আমি সত্যি সত্যি ওর সাইকোলজিটা বোঝার জন্য আমি একটু পড়াশোনা করলাম। পড়াশোনা করে আমি দেখলাম যে এই জেনারেশনের বাচ্চারা, ধরেন আগে আমাদেরকে যখন ভয় দেখিয়ে আগডুম বাগডুম গল্প বলতো, আমরা কিন্তু সেগুলো বিশ্বাস করে খেয়ে নিতাম যে বাঘ আসছে ভাল্লুক আসছে। এই জেনারেশনের 2 বছরের বাচ্চাটাও সেটা বিশ্বাস করে না। ওরা টেকনোলজিক্যালি ভেরি ভেরি অ্যাডভান্স। ইভেন আমরাও যে জেনারেশন, তারাও টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স। সুতরাং এই জেনারেশনের চিন্তা চেতনা কোনোভাবেই আপনি আসলে আপডেটেড না হইলে, আপনি নিজে যদি আপডেটেড না হন, এই জেনারেশনকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না, ধারণ করতে পারবেন না। কারণ তারা প্রত্যেকটা বিষয় আপনি আর আমি একটা কথা বলার সাথে সাথে
ওরা আবার সেটাকে ভেরিফাই করে যে ঘটনাটার সত্যতা কতটুকু। জি তো আপনি যে কথাটা বলেছেন, আমি উদাহরণটা এই জন্য একদম ব্যক্তিগত উদাহরণটা দিলাম, যে যেই উদাহরণটা উনি বলেছেন, উনি খুবই যথার্থ কথা বলেছেন যে নতুন প্রজন্ম, ধরেন আমিও যদি একটু পুরনো প্রজন্মের হই বা নতুন প্রজন্মেরই হই, আমাকেও প্রতিদিন আসলে জেনে বুঝে মানুষের চাওয়া, মানুষের আকাঙ্ক্ষা এবং বাস্তবতা সবকিছু বুঝে নতুন রাজনীতি মানুষকে উপহার দিতে হবে, ন্যায্যতার রাজনীতি উপহার দিতে হবে। আমি যদি পুরনো রাজনীতি আঁকড়ে ধরে মানুষকে আসলে ইলজিক্যাল কোনো কিছু বুঝাই, তাহলে আমার যে ওই যে বাঁধ ভাঙা জনসমর্থন সেটা কিন্তু আসলে থাকবে না। আর এখন এই পরিবর্তনের রাজনীতিতে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এখন আর আসলে অন্ধভাবে কাউকে বিশ্বাস করে মানুষ কোন নেতাকে চুজ করছে না, কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে না। সুতরাং এই জিনিসটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে ভেবে নিয়েই আগাতে হবে যে যেহেতু এখন সবাই সবকিছু সত্য মিথ্যা সামনে দেখতে পারে এবং সেই অনুযায়ী তাদের বিচার বিবেচনা প্রত্যেকটা মিনিট আসলে চেঞ্জ হয়, সেই জন্য যেমন আমার দলের মধ্যেও কিন্তু আমি সবাইকে বলি যে দেখেন, আমার পরিবার থেকে আমাকে বলেছে যে তুমি যেহেতু রাজনীতি জয়েন করেছো, তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার রাজনৈতিক জীবন এখন কিন্তু আর আলাদা নাই, তোমার প্রত্যেকটা জিনিস স্ক্রুটিনাইজড হবে। তো আমার দলের ভাই বোনদেরকেও কিন্তু আমি এই কথাটা বলি যে এমন কিছু আমরা না করি, এমন কিছু না বলে, আমিও ভুল বলে ফেলি অনেক সময় অনেক কিছু, বাট তারপরেও চেষ্টা করি যে আমরা শিখে আগাই বা এমন ভাবে চলি যাতে আমরা মানুষকে সুযোগটা না দেই যে মানুষ ওই নেগেটিভিটিটার কারণে আমাদের ব্যাপারে মানুষের নেগেটিভ ইমপ্রেশন হয়। ওই যে বলে না যে ঘর থেকে আগে শেখানোটা শুরু করতে হয় ভালো জিনিসের চর্চাটা, আমরা চেষ্টা করছি যে এনসিপির ভেতর থেকে আমরা এই চর্চাটা আগে শুরু করি, যে আমরা নিজেরা এমন একটা রাজনীতি বা রাজনৈতিক ব্যবহার শিষ্টাচার আস্তে আস্তে নিজেদের মধ্যে গড়ে তুলি যাতে আমরা বাংলাদেশের মানুষকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দিতে পারি, যেখানে সবার মধ্যে এরকম সহিংস রাজনীতি চলবে না, মানুষ আলাপ করবে ভদ্রভাবে, ডিসেন্টলি, এবং সিদ্ধান্তে পৌঁছাবে সেখানে তো চিন্তা করে। নানান আপনাদের নানান বক্তব্য নিয়ে অনেকের অনেক ধরনের কথা নিয়ে খুব সমালোচনা আছে। সেই জায়গায় দলের ভিতর থেকে আপনারা এটা কিভাবে দেখছেন? ধরেন কিছু কিছু বক্তব্য শুনতে হয়তো মানুষের কষ্ট লাগে, কাউকে আঘাত করে কথা বলা হয়। ধরেন আমাদেরই দলের যদি কেউ কাউকে আঘাত করে কোনো কথা বলে, তার ব্যাপারে কিন্তু আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নেই, তাকে হয়তো প্রথমে শোকজ করি, তারপরে যদি সেটা না শুধরায় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেই। এখন ধরেন আমি ঢালাও ভাবে কাউকে চাঁদাবাজ বলেছি, আই এম ভেরি সরি, আমি কাউকে স্পেসিফিক্যালি বলছি না, আমি আবারও বলছি, কাউকে যদি আমি এই কথাটা বলে থাকি, এইটার পিছনে কারণ হচ্ছে ওই জিনিসটা মানুষ ফেস করছে এবং মানুষ ওই জিনিসটাতে কষ্টে আছে বলে মানুষের কথাগুলো আমাকে হয়তো শুনতে কটু শোনা যাচ্ছে কিন্তু আমাকে বলতে হচ্ছে। আবার একই সাথে কিন্তু আমরা অনেক জায়গায় আমরা ইরেসপেক্টিভ অফ আওয়ার রাজনৈতিক মতবাদ, আমরা কিন্তু একটা জায়গায় খারাপ হলে সেটা আমার অন্য রাজনৈতিক ভাই বোনের ব্যাপারে হলো, সেটা আমরা স্পষ্টভাবে স্বীকার করি। যেমন কয়দিন আগে যুবদলের যে ভাই মারা গেল, আমরা কিন্তু বলেছি যে এটা আমাদের জন্য খুব কষ্টের যে একজন রাজনীতিবিদের জীবন কতটা নিরাপত্তাহীন। গতকালকে যে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন, উনি তো আপসীন নেত্রী, উনি সেদিন সামরিক বাহিনীর যেই প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে দেখলাম যে উনার হাত ভীষণ ফুলে গেছে, পাটা তো দেখা যাচ্ছে না, হাতটাই ফুলে গেছে। ভীষণ ভয় লাগলো, কষ্ট লাগলো, কারণ উনি আমাদের দেশের গার্ডিয়ান, আমরা ওনার জন্য দোয়া করি। ধরেন দুইটা বকা দুইজনকে ওনারা আমাদেরকে দিল, আমরা ওনাদেরকে দিলাম, দিন শেষে কিন্তু ওনারাও আমাদের রাজনৈতিক অভিভাবক, আমরাও ওনাদের কাছ থেকে শিখতে চাই, ওনাদেরও আমাদেরকে শাসন করার অধিকারটা আছে, কিন্তু আমরা চাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, মানুষের জন্য কাজ করতে। ফয়জ আহমদ, নতুন যে রাজনীতির কথা, ৭১ সালে তরুণ প্রজন্মরা একটা পরিবর্তন নিয়ে আসলেন, সেটা রাজনৈতিক, সামাজিক এবং আমরা একটা রাজনৈতিক মানচিত্র পেয়ে গেলাম। ২৪-এর এই প্রসঙ্গেও একই রকমভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে মন্তব্য, একটা নতুনদের কথা আসলে শুনতে হবে, বুঝতে হবে, তারা কি ভাষা বলছেন, তাদের ভাষা ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা অনুধাবন করতে হবে, অভিভাবক হিসেবে বুঝতে হবে, সেরকমটা আমি যতটুকু বুঝেছি। আপনার একটু না, দেখুন, এটা তো খুবই প্র্যাকটিক্যাল এবং উনি সময় এবং বাস্তবতা সম্মত কথা বলেছেন। দেখুন, আমি একটা কথা বলি কি, সবচেয়ে বড় সত্য হচ্ছে আসলে সময়।
আপনার সময়টাকে রিড করতে পারতে হবে। আমরা যদি সময়কে রিড করতে না পারি, এটা আপনি যদি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে দেখেন, আপনি ইকোনমিক ল্যান্ডস্কেপে দেখেন, বিজনেসের জন্য দেখেন, যে কোনো বিবেচনায়, আপনি ধরুন এখন থেকে 30 বছর আগে যে ধরনের রাজনীতি, যে ধরনের ব্যবসা বাণিজ্য খুব প্রচলিত ছিল, আজকে এসে সেটা এক্সিস্ট করছে না। মানুষ প্রতিনিয়ত বদলাচ্ছে, ডিভাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যামেরা, আপনার টেলিভিশনের টেকনোলজি পাল্টে যাচ্ছে, ক্যামেরা, সো নোকিয়া ফোন, এক্স্যাক্টলি। তো এই বাস্তবতায় তবে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। আমাদের যারা প্রবীণ পলিটিশিয়ান, সমাজের যারা প্রবীণ মানুষ যে কোনো সেক্টরের, এবং এই সময়ের যারা ইয়ত্রা আছেন, সব মিলিয়ে যদি আপনি দেখেন যে আমরা প্রযুক্তির একটা বড় পরিবর্তনকে সবাই একই সঙ্গে প্রত্যক্ষ করেছি। কি হতে পারে যে আমাদের থেকে জেনারেশনে যারা কয়েকটা জেনারেশন এগিয়ে, 1-2 জেনারেশন 3 জেনারেশন এগিয়ে, ওনারা হয়তো প্রযুক্তির এই পরিবর্তনটার সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেননি, বা খুব বেশি ওনারা অ্যাডজাস্ট করেননি তার সঙ্গে, কিন্তু ওনারা কিন্তু এটা অবজার্ভ করেছেন। আবার আমাদের পরের যে জেনারেশনগুলি আছে, তারা এই প্রযুক্তির মধ্যেই জন্ম লাভ করেছে। সুতরাং এখানে কিছু কিছু জিনিস, যেমন আপনার মনে থাকবে কিনা আমি জানি না, ফ্লপি ডিস্ক বলে একটা জিনিস ছিল। ফ্লপি ডিস্কে অদ্ভুত কিছু ব্যাপার ছিল, যে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আপনি ডেটা ট্রান্সফার করার আগে অনেক সময় নাই হয়ে যেত। তো ফ্লপি ডিস্ক খুব অল্প সময় সাস্টেইন করেছে। এখন এই কথাটা আমি উদাহরণটা এই কারণে বললাম যে আমরা ফ্লপি ডিস্কের মতো প্রযুক্তি কিন্তু আমরা পেয়েছি, যেটা সাস্টেইন করেছে খুব অল্প সময়। সুতরাং আমি যদি আমার কতদিন আমি সার্ভাইভ করতে চাই, আমার পলিটিক্যাল চিন্তা চেতনা, রাজনীতি দীর্ঘদিন করা, রাজনীতিতে অনেক লম্বা রেস, হ্যাঁ, তো এই রেসে টিকে থাকা, এখানে আমি কি ফ্লপি ডিস্কের মতো টিকে থাকবো, নাকি আমি পেন ড্রাইভের মতো যেটা সার্ভাইভ করবে এরকম টিকবো, নাকি আমি অন্য হার্ডওয়্যারের মতো টিকবো? সুতরাং এই জায়গাটা বিবেচনা করা খুব জরুরি। তো আমাদের সব জেনারেশনে সব সময়, যেটা আমি বলছি, সময় সবচেয়ে বড় সত্য, সব সময় কিছু ফ্লপি ডিস্ক টাইপের পলিটিক্স থাকবে, কিন্তু সেটা সার্ভাইভ করতে পারবে না। আমি যদি 5 আগস্টের পরে দেখি, কত কত রাজনৈতিক দল এখানে কিন্তু আত্মপ্রকাশের চেষ্টা করেছে, আত্মপ্রকাশ করেছে। কেউ কেউ খুব বড় হোটেলে প্রোগ্রাম করে আত্মপ্রকাশ ঘটিয়েছে না, কিন্তু এখন পলিটিক্সে সে আর রেলিভেন্ট না। সুতরাং আপনার রাজনৈতিক একটা আলটিমেট গোল থাকা লাগবে, আমি কোথায় পৌঁছাতে চাই, কেন পৌঁছাতে চাই, সেই জায়গাটা থাকার ফলে কি হয়, ধরুন আমার এই যে এনসিপির ভাইয়েরা বা জামাতের ভাই বিএনপি, ওনারা রাজনৈতিক জোট নিয়ে কথা বলছেন না। তো এনসিপি যে অপরাপর রাজনৈতিক, তাদের সঙ্গে যাদের ন্যূনতম, যেমন যেটা ওনাদের আমি কাগজে পড়ে যেটা বুঝতে পারছি, যে জুলাই সনদের বাস্তবায়ন বা সংস্কারকে আলটিমেট লক্ষ্য হিসেবে ধরে নিয়ে যারা সংস্কার বাস্তবায়নের বিষয়ে সর্বাগ্রে থাকবে, তাদেরকে নিয়ে এক ধরনের রাজনৈতিক জোট করার কথা ওনারা ভাবছেন। ওনারা খুবই মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলি একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছেন। অপরদিকে জামাত ইসলামী নেতৃত্বে অথবা একইভাবে যুগপৎভাবে তারা নানান কর্মসূচি দিচ্ছেন। এই যে একটা তাদের আলটিমেট মিল, আপনি ভয়ঙ্কর বিস্ময়করভাবে আপনি খেয়াল করলে দেখবেন, জামাত ইসলামীর সঙ্গে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দলের এখন একসঙ্গে যুগপৎ আন্দোলন হচ্ছে, সেই জায়গায় এমন পলিটিক্যাল পার্টি আছে, ইসলামিক পলিটিক্যাল পার্টি, যারা জামাতকে মোটে মুসলমানই মনে করতো না, ভিন্ন তরিকার, তাদের মধ্যে খুব এই জায়গাগুলিতে হয়তো ওনারা আলটিমেট একটা ঐক্য এবং রাজনীতি গোলটা ঠিক করতে পেরেছেন বলে তারা একসাথে হাঁটতে পারছেন। তো সেই জায়গায় আমার মনে হয় রাজনীতির এই রেসটা যেহেতু লম্বা, সেক্ষেত্রে আগামী নির্বাচন আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কারো কারোর জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ কয়েক বিবেচনায়, কারোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, আবার কারোর জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য। সেক্ষেত্রে দেখা যাক কি দাঁড়ায়। তবে আমি যেটা প্রত্যাশা করি, বা আমি যেহেতু সরকারের এই দায়িত্ব পালনের আগে সাংবাদিকতা করেছি এবং পলিটিক্যাল জার্নালিজমই করেছি, সেক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এবং স্পষ্টত এটা ঘটবেই, সেটা হচ্ছে আমরা রাজনীতির মেরুকরণ বা নানান ডেভেলপমেন্ট এখন যেভাবে দেখছি, এইটা নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নানান ধরনের ডাইমেনশন, নানান শেপ নিতে পারে। আমি কাট অফ টাইম এই কারণে বলছি, তফসিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নিজ নিজ আন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ আছে। সুতরাং ওইটাকে কাট অফ টাইম ধরলে আমরা আগামী কয়েক সপ্তাহ আমরা দেখবো যে আমাদের পলিটিক্সে নানান ডাইমেনশন আছে, এটা খুব ইন্টারেস্টিং হবে। অতিথিদের একটু ধন্যবাদ জানাই, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন আইয়ুবী এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি।
বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে কথা বলবো ৭ দিনে প্রবাসী ভোটার নিবন্ধন ৩২,০০০ ছাড়িয়ে গেছে। আগামী ডিসেম্বরের ৫ তারিখের আগে যে ভোটার তালিকা পাবো সেই তালিকা অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাব, নির্বাচন কমিশন সচিব আজকে জানিয়েছেন। গেজেট প্রকাশ হয়েছে গণভোটের, সেখানে আলাদা ব্যালট পেপার থাকবে এবং সেটা রঙিন পেপার। সব মিলিয়ে একটু আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আক্কাস আহমেদ, এই ৩টি বিষয় নিয়ে একটু আপনার অবজারভেশন আশা করছি। বিশেষ করে গণভোটটা নিয়ে একটু আলোচনা করতে চাই। গণভোটের যে গেজেট হয়ে গেছে, গেজেট হতে যাচ্ছে, গেজেট অনুমোদন হয়েছে, আগামীকাল হয়তো হয়ে যাবে। রঙিন পেপার, আলাদা পেপার থাকবে, 2টো ব্যালট। এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা মেনেও নিয়েছে সবাই আপাত দৃষ্টিতে সেই জায়গায়। ধন্যবাদ ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকে এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা তো একটি মানে বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমাদের দেশের যে দীর্ঘদিনের যে গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক যে অস্থিরতা কিংবা আমাদের যে গণতন্ত্রহীনতার যে মানে একটা পরিবেশ সংস্কৃতি, সেটা থেকে বের হয়ে আমরা একটি নতুন গণতান্ত্রিক সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতির দিকে আশা করি আমরা ধাবিত হতে যাচ্ছি এবং আমাদের দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো এখানে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে কি, এই যে আপনি যেটা বলেছেন যে প্রবাসী ভোটের নিবন্ধনের যে ব্যাপারটা বলেছেন, সেটা হচ্ছে যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের একটা সিংহ, একটা মানে বৃহৎ একটা জনগোষ্ঠী আমাদের দেশের বাইরে অবস্থান করেন, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, তারপরে যে ইংল্যান্ড, আমেরিকা, ইতালি, ফ্রান্স, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, বাহরাইন, কাতার সহ বিভিন্ন দেশে আছে এবং তারাও কিন্তু এই দেশের নাগরিক। তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ইলেকশন, সেই ইলেকশনে অংশগ্রহণ করতে চায় এবং তারা রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ চায় এবং তারা মতামত দিতে চায়। তো সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই সবাইকে নিয়ে দেশের রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সবাইকে এটা সুযোগ দেওয়া দরকার। যেহেতু গত 15-16 বছরে কিন্তু বাংলাদেশে কিন্তু ভাইয়েবল কোন মানে লিবারাল ডেমোক্রেটিক ইলেকশন, যেটা আমরা বলি উদারনৈতিক যে গণতান্ত্রিক নির্বাচন, সেটা কিন্তু হয়নি। তো এইবারে সেটা হতে যাচ্ছে, সেজন্য সবাই একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দেবে এবং পছন্দের প্রার্থীকে নির্বাচনে জিতিয়ে নিয়ে আসবেন এবং সরকার গঠন করবে, এটা প্রত্যাশা করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন কমিশনের যে এই যে সিদ্ধান্তটা, প্রথমবারের মতো যে প্রবাসীদেরকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া বা তাদের ভোটাধিকার প্রয়োগের যে গণতান্ত্রিক অধিকার, সেটার সুযোগ দেওয়া নিঃসন্দেহে একটি নির্বাচন কমিশনের একটি আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা যদি একটু বৈশ্বিক প্রেক্ষাপটে যদি চিন্তা করি, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই ধরনের ব্যাপার আছে, জাপানেও আছে, ব্রিটেনেও আছে, কিন্তু এটা ভারতে নাই। ভারতে কিন্তু ওই যে আপনার বিদেশিরা ভোট দিতে পারে, কিন্তু সেটা দেশে এসে, কিন্তু পাকিস্তানেও কিন্তু দেওয়া যায়। সেটা হচ্ছে কি, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে পাকিস্তানেও কিন্তু ভোট দেওয়া যায়, আপনি ফিলিপাইনেও দেওয়া যায় এবং সেটা পৃথিবীর প্রায় সব দেশে দেওয়া যায়, শুধুমাত্র ইন্ডিয়া ব্যতিরেকে। তো সেটা আমরা যদি করতে পারি, আমাদের যে প্রসেস সেটা যদি করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটি ভালো হবে এবং একটি সুন্দর দৃষ্টান্ত তৈরি হবে যে এটা আমাদের যে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন সবাই, এবং বিশেষ করে প্রবাসীরা। ফয়েজ আহমদ, মানে অ্যাপে 7 দিনে 32,000 ছাড়িয়ে গেছে, নিবন্ধন করেছেন ভোট দেবার জন্য। এখানে মানে কোন আসনে কতজন ভোট দিতে পারবেন, মানে সেগুলো নিশ্চয়ই আলাদা থাকবে সেভাবে। এখানে দেখুন, আমি এখানে এটা খুব বলা প্রয়োজন, বিশেষ করে আমাদের প্রবাসী যেই ভাই বন্ধুরা আছেন। প্রথম হচ্ছে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে ফ্যাসিবাদ থেকে মুক্তি, এটার পিছনে তাদের বিশাল ভূমিকা আছে, বিশাল ভূমিকা। ওনাদের যেই স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোথাও কোথাও
বা মানে যে দেশে আছেন সেই দেশের আইন উপেক্ষা করে বাংলাদেশের কথা চিন্তা করে ওনারা জীবনের ঝুঁকি নিয়েছেন, তাই না? ওনারা রেমিটেন্স ব্লকেডে চলে গেছেন, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার রেজিমকে লাল কার্ড দেখানোর জন্য ওনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন, সত্য। একটা বিষয় হচ্ছে এই যে পোস্টাল ব্যালটে ভোট, এইটা কিন্তু বাংলাদেশের নির্বাচনী আইনে নতুন কোনো সংযোজন নয়। পোস্টাল ব্যালটে ভোটের বিধান দীর্ঘদিন থেকেই আছে, কিন্তু আমাদের প্রবাসীদেরকে এই ভোটের আওতায় নিয়ে আসার জন্য কোনো ধরনের কোনো মিনিমাম মেকানিজম নিয়ে অতীতের কোনো সরকার কোনো কিছু চিন্তাও করেনি। ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের এই আবেদনকে স্মরণ রাখার জন্য তাদের কথা বিবেচনা করে একটা মেকানিজম দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। এখানে আমি কথাটা এই কারণে খুব জরুরিভাবে বলছি, প্রথম কথা 7 দিনে এই যে 35,000 হয়ে যাওয়া, দ্যাট ইজ হিউজ রেসপন্স। এটা প্রমাণ করে যে আমাদের প্রবাসীরা বাংলাদেশের পরবর্তী সরকার বলেন এবং বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তী বিনির্মাণের জায়গায় তারা কিভাবে ভূমিকা রাখতে চান, তারা কতটা উদ্গ্রীব, এটা প্রমাণ করে। কিন্তু একই সঙ্গে দুঃখজনক বিষয় হচ্ছে এর পরেও বহু প্রবাসী হয়তো ভোটাধিকারের সুযোগ পাবেন না, নানান কারণে পাবেন না। টেকনিক্যাল কিছু এরর থাকতে পারে, আমাদের সরকারের বা ইলেকশন কমিশনের নানান সীমাবদ্ধতা থাকতে পারে, বিকজ আমরা খুবই অল্প সময় পেয়েছি। যে সিস্টেম দাঁড় করানো, এটা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যতটুকু দাঁড় করানো যায়, এবং সময় স্বল্পতার কারণে অনেকেই হয়তো পার্টিসিপেট করতে পারবেন না। আমি সেই ভাইদেরকে যারা চেষ্টা করেও পারবেন না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং একই সঙ্গে অনুরোধ করব যে এটাতে আপনারা অন্তত এই জায়গায় সন্তুষ্ট হন, আপনাদেরই কোনো ভাই না বন্ধু এবার পারছে। অন্তত এই প্রক্রিয়াটাকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল নির্বাচনেই প্রবাসীদের ভোটার করার, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরো বিস্তৃত হবে। এটাকে আমরা প্রথমবার যেহেতু হচ্ছে, এটাকে অনেকটা আমরা পাইলট বেসিস দেখি। আচ্ছা, পাইলট বেসিসে যে রেসপন্সটা আমরা পাচ্ছি, এখন ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সম্ভবত সময় আছে, আমরা আশা করি এটা লাখ ছাড়িয়ে যেতে পারে। তাহলে এই আপনি যেটা বলছেন যে কে কোন আসেন, এটা তো ডেফিনেটলি এটা যে আপনার ড্যাশবোর্ড রয়েছে, অ্যাপসের মাধ্যমে যখন রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশনে উনি ওনার এনআইডি নাম্বার, উনি কোন এলাকার ভোটার, এগুলি সব অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে এবং সেই হিসেবে উনি দুটো ভোট দিতে পারছেন। উনি একই সঙ্গে ওনার নির্বাচনী এলাকার যে সংসদ সদস্য প্রার্থী সেখানে ভোট দিতে পারছেন, একই সঙ্গে উনি গণভোটে অংশ নিতে পারছেন। এটা একটা বিরাট সুযোগ। অনেকের, আমি আবারও মেনশন করছি, এটা আমি সেই ভাইদের প্রতি দুঃখ প্রকাশ করছি যারা এই সুযোগটা গ্রহণ করতে পারেননি। ওনাদের সীমাবদ্ধতার কারণে হতে পারে, আমাদের সীমাবদ্ধতার কারণে, বাট আমরা একটা বডি ইনিশিয়েটিভ আমরা শুরু করেছি, এটা যেন বাংলাদেশে এগিয়ে যায়, ভবিষ্যতে যেন চালু থাকে, সেজন্য সবার এক ধরনের রেসপন্স দরকার, সবার সহযোগিতা দরকার। আসলে একটা বিরতি নেব। অধ্যাপক আক্কাস আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব ৭১ আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। শুরুতে যুগান্তর, ভোটের আগেই প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। দৈনিক ইনকিলাব, ভোটের ভাগ্য লটারিতে, মাঠ প্রশাসনের অদবদলে জামায়াতের প্রস্তাব অনুসরণ। দৈনিক জনকণ্ঠ, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন। আমাদের সময়, দেশের রাজনীতিতে প্রভাব বাড়ছে অতি দক্ষিণ পন্থার। সংবাদ প্রতিদিন, খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণে আপাতত নতুন জটিলতা নেই। বণিক বার্তা, গ্যাস সরবরাহে গত ১.৫ বছরে বাপেক্সের আরও অবনমন। ডেইলি টাইমস অব বাংলাদেশ, ইসি ফেসেস রেয়ার ডুয়াল ভোট চ্যালেঞ্জেস। এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম। আগামীকাল যেগুলো আপনার হাতে পৌঁছবে, আজ সকালে যে পত্রিকাগুলো হাতে পৌঁছবে, আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই। আজকের দিনের অন্যতম একটি বড় ঘটনা, ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা আন্দোলন করছে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে, এবং সেখানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, জলকামান, এবং সেটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি একটু যুক্ত করে নেই, একজন পরীক্ষার্থী সাইফ মুরাদ এবং আন্দোলনকারী। সাইফ মুরাদ, মানে কি কারণে আপনারা পেছানোর আন্দোলন করছেন, এবং এটা অনেকদিন ধরেই করছেন? এর আগেও আপনাদের একজন প্রতিনিধির সঙ্গে আমার কথা হচ্ছিল এই অনুষ্ঠানে, সেটাও আমার যতদূর মনে পড়ে ১০-১৫ দিন আগে হবে।
বা আরেকটু বেশিও হতে পারে সেই জায়গা থেকে? জি, আমাদের আসলে আন্দোলনটা ওই পরীক্ষার রুটিন দেওয়ার পর আগ থেকে শুরু হয়। আর আমাদের আন্দোলনটা আসলে পরীক্ষা পেছানোর জন্য না, আমাদের আন্দোলনটা হচ্ছে যে একটা যৌক্তিক সময় দিয়ে আমরা আমাদের প্রতি যে জুলুমটা হচ্ছে সেই জুলুমটার যেন না হয়, সেখান থেকে যেন আমরা রেহাই পাই, সেটার জন্য আসলে একটা আন্দোলন করতেছি। আসলে আমাদের পরীক্ষা পেছানো শব্দটা আমাদের সাথে যায় না, কারণ আমরা পরীক্ষার জন্য যৌক্তিক যেটা সময় সেই সময়টাই পাইনি। কারণ আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন অতীতে হচ্ছে গিয়ে একটা পরীক্ষাতে মিনিমাম সর্বনিম্ন 6 মাস ছিল। ইভেন আমাদের সাথে যারা এখন বসবেন পরীক্ষা দিতে, পুরাতন শিক্ষার্থী যারা আগেও বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছেন, তারা অলরেডি 1.5 বছর একটা গ্যাপ পেয়েছেন। সরকার এই দেশের পরিস্থিতি পরিবর্তনের কারণে তারা 1.5 বছর ধরে একটা গ্যাপ পেয়েছেন। 1.5 বছর প্রিপারেশন নিয়ে মাত্র 3 মাস 3 আগে ওনারা পরীক্ষাটা দিয়েছেন, লিখিত পরীক্ষা। এবং ওনারা এখন আমাদের সাথে আবার এই বিসিএস লিখিত পরীক্ষায় বসবেন। তো আমার যিনি কম্পিটিটর, উনি যেহেতু অনেক লম্বা সময় ধরে প্রিপারেশন নিয়ে এসেছেন, এখন আমরা যারা নতুন শিক্ষার্থী, আমাদের জন্য সেটা 2টা বিসিএস এর মাঝখানে গ্যাপ রেখে মাত্র 40 দিনের মতো সময়। মানে আপনাদের সঙ্গে কি কর্তৃপক্ষীয় কারোর কোনো কথা হয়েছে? মানে কেউ কি আপনাদের কথা শুনছে? আমরা একাধিকবার বিভিন্ন আমাদের চেয়ারম্যানের সাথে কাছে গিয়েছি, প্রাথমিকভাবে স্মারকলিপি দিয়ে এসেছি। উনি এটা কর্ণপাত করেনি। পরে আমরা ওইখানে আন্দোলন করেছি, ওইখানে পুলিশ ডেকে আমাদেরকে পিটিয়েছেন, অনেক কয়েকজন আহত হয়েছিলেন। এরপর আমরা বিভিন্ন উপদেষ্টাদের বাসার ধারে ধারে গিয়ে বসেছিলাম, যে ছাত্র উপদেষ্টারা আমাদের স্বার্থ দেখবে বলে সরকারে এসেছিলেন, তাদের বাসার গেটে আমরা সকাল থেকে রাত পর্যন্ত বসেছিলাম ওনাদের সাক্ষাৎ পাওয়ার জন্য। পরে ওনাদের সাক্ষাৎ পাওয়ার পরে আমরা আরো বেশি হতাশ হয়েছি, কারণ ওনারা বলতে চাচ্ছেন সামনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তো ওনারা এর আগে এই লিখিত পরীক্ষা নিতে চান। তো সেক্ষেত্রে আমরা নতুনরা যদি ক্ষতিগ্রস্ত হই, সেক্ষেত্রে আমাদেরকে স্যাক্রিফাইস করতে বলতেছেন। তো ওনারা তো এই অধিকারটা রাখেন না, যে যারা একটা শিক্ষার্থী সে তার ফ্যামিলি, তার সমাজ এবং তার স্কুলের প্রতিনিধিত্ব করে কিন্তু মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরীক্ষা দিলে কি মানে কি আমরা সেটা জানতে চাই, সেখানে সমস্যা কোথায়? নতুন রাজনৈতিক দল এসে যদি পরীক্ষা নেয়, সেখানে সমস্যাটা কোথায়? আর এই জুজু দেখিয়ে আমাদের পরীক্ষা কেন এইভাবে তাড়াহুড়ো করে? ফয়েজ আহমদ একটু মন্তব্য আশা করছি। আমি প্রথম কথা হচ্ছে যে কোনো আন্দোলনেই তো আসলে একটা রেসপন্স আশা করে। আমি প্রথম বলি যে আমার যে ভাই কথা বলছেন, আমি এই টোটাল বিষয়টা সম্পর্কে খুব বেশি অবগত নয়। তবে এতটুকু বলি যে আমার কমন সেন্স যেটা মনে করে যে বিসিএস পরীক্ষা, আমরা এক সময় আন্দোলনে এরকমও দেখেছি বিসিএস পরীক্ষা হচ্ছে না কেন, অনেক দিন সময় হয়ে যাচ্ছে, একটার পর আরেকটা হচ্ছে না কেন, সেজন্য। তো ওনাদের একটা দাবি হচ্ছে যে এখন ওনারা মনে করছেন যে পর্যাপ্ত সময় পাননি সেটা। তো এইটা আসলে ঠিক কিভাবে অ্যাড্রেস করা যাবে, যারা এটার সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে পিএসসি ইনভলভ তারা দেখবেন। তবে একটা বাস্তবতা তো আছে, আমরা নির্বাচনের প্রস্তুতির মধ্যে যাচ্ছি। আবার আমরা অতীতে দেখেছি যে নির্বাচিত রাজনৈতিক সরকারের সময়ে যারা এই সিভিল সার্ভিসের জন্য হয়, তারা নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হন। সেসব বিবেচনা থেকে হয়তো ওনাদেরকে কেউ বলেছেন, কিন্তু এইটার প্রপার রেসপন্সটা পিএসসি আসলে ওনাদেরকে দিতে পারবেন। পিএসসি জানে কেন। উনি যে অভিযোগটা করলেন যে মানে এই সময়ে একটা নির্বাচন, মানে একটা বিসিএস পরীক্ষা ওনারা নিয়ে যেতে চান, পরে নির্বাচিত সরকার আসলে, সেটা তা না, হয়তো এভাবে বলেছেন, যেটা আমি ওনার আলোচনা থেকে বুঝলাম যে বিসিএস, এখন এই আলোচনাটা একটু অন্য জায়গায় যেতে হয়, যে এই সমস্ত সিভিল সার্ভিসের এই পরীক্ষাগুলির মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে নানান ধরনের অপকর্ম ঘটেছে। তো এই সময় একটা বেটার পরীক্ষার মধ্য দিয়ে, এটা ওনাদের স্বার্থেই, এটা জাতির স্বার্থেই, একটা যদি টোটালি নির্দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে এসে কিছু মানুষকে সিভিল সার্ভিসে নিয়ে আসা যায়, যারা এখন থেকে 10 বছর 20 বছর 30 বছর পর প্রশাসনের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিবেন, সেই জায়গায় হয়তো বিবেচনা করে কেউ বলে থাকতে পারেন। এটা আলটিমেটলি কোনো সিদ্ধান্ত নয়। এই জন্য আমি বলছি যে বিষয়টা সম্পর্কে আমি খুব বেশি অবগত নয়। তবে আপনি যে নিউজ পেপারের হেডলাইনগুলি নিয়ে কথা বলছিলেন, সেখানে আমি একটা ছোট্ট জায়গায় একটু রেসপন্স করার ব্যাপার আছে। একটা জায়গায় একটা কাগজের হেডলাইনে দেখছিলাম যে লটারির মাধ্যমে যে এসপিদেরকে রিশিডিউল করা হলো বা তাদের নতুন পদায়ন, সেটা নিয়ে জামাতের দাবি মেনে নেয় বা জামাতের ফর্মুলা, বিষয়টা কিন্তু ঠিক নয়। খেয়াল করুন আপনি যে গত 9 জুলাই, জামাত লটারির কথা বলেনি আগে, গত 9 জুলাই প্রধান উপদেষ্টা লটারির কথা বলেছেন। গত 9 জুলাই খেয়াল করুন। জামাত সাম্প্রতিক সময়ে ইলেকশন কমিশন, এই ডিসি অ্যাপয়েন্টমেন্টের পরে ইলেকশন কমিশনের গিয়ে লটারির কথা বলেছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লটারির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে গত 9 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে, হোম মিনিস্ট্রির অফিসিয়ালদেরকে নিয়ে, ইলেকশন কমিশনের অফিসিয়ালদেরকে একটা মিটিংয়ে
এটা প্রধান উপদেষ্টা বলেছেন। সুতরাং এটা জামাতের কোনো আইডিয়া নেই, এটা সরকারের বহু আগের একটা সিদ্ধান্ত। এটা করার ক্ষেত্রে সরকার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেছে, কয়েকটা লেয়ার তৈরি করা হয়েছে এলাকা ভিত্তিক, সেই লেয়ারের ভিত্তিতে করা হয়েছে। সুতরাং এটাকে যদি একটি রাজনৈতিক দাবির সঙ্গে মিলিয়ে করা হয়, এটা মানে একটা স্বচ্ছ এবং ফেয়ার ইলেকশনের জন্য সরকারের যে উদ্যোগ সেটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। আচ্ছা, সাইফ মুরাদ কিছু বলতে চেয়েছিলেন বোধহয়। জি, উনি যেটা বলতে চাচ্ছেন যে বিসিএস এর যে পরীক্ষা হচ্ছে না সেটার জন্য আন্দোলন হতো, সেটা হচ্ছে যে যখন অনেকদিন গ্যাপ দিয়ে প্রিলিমিনারি বা একটা নতুন বিসিএস আসতে না, তখন হচ্ছে গিয়ে এই আন্দোলনটা হতো। কিন্তু আমাদের এই প্রিলিমিনারিটা কিন্তু আমাদের থেকে 2 বছর সময় নিয়েছেন। আমাদের হচ্ছে গিয়ে গণঅভ্যুত্থানের কারণে কিন্তু আমাদের ওই বছরটাতে কোনো সার্কুলার আসেনি। তো নভেম্বরে একটা সার্কুলার দেওয়ার পরে সেই পরীক্ষাটা ম্যাথে হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাটা ক্রমান্বয়ে 3 দফায় পেছাতে সেপ্টেম্বরের 19 তারিখ গিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তো একজন শিক্ষার্থী গণঅভ্যুত্থানের আগ থেকে যদি সে বিসিএস এর জন্য একটা ফোকাস করে পড়াশোনা শুরু করে, তার জীবন থেকে কিন্তু 2 বছর চলে গেছে। যিনি নতুন শিক্ষার্থী আর কি 2 বছর পরে সে যখন অনেক কষ্ট করে ইতিহাসে সবচেয়ে কঠিনতম একটা প্রিলিমিনারি পরীক্ষা এবার হয়েছে, সে পরীক্ষায় পাশ করার পর যখন সে দেখে যে তার পুরাতন শিক্ষার্থীর সাথে তার মানে কম্পিটিশন করার মতো একটা লেভেল প্লেইং মিনিমাম ফিলটা নাই, যে না আমি বইপত্র কেনার আগেই পরীক্ষা হয়ে যাচ্ছে, আরেকজন মাত্র 3 মাস আগে 1.5 বছর সময় নিয়ে পড়াশোনা করে এসেছেন, মাত্র 3 মাস আগে উনি একটা পরীক্ষা বসেছেন, সেম একটা পরীক্ষা বসেছেন, আবার একই পড়াশোনা নিয়ে 3 মাসের মতো উনি দ্বিতীয় পরীক্ষা দিতে পারতেছেন, যেখানে আমি মাত্র 40 দিন পাচ্ছি আমার প্রিলিমিনারি পরীক্ষার পরে, এবং আমার বইপত্র বের হওয়ার আগে এবং নোটপত্র গোছানোর আগেই পরীক্ষা শেষ। এরকম তাড়াহুড়ার কোয়েশ্চেন করে ওনারা ফেয়ার কয়েকজন নিয়োগের কথা বলতেছেন। সেক্ষেত্রে নতুন শিক্ষার্থীর যারা অধিকাংশ শিক্ষার্থী আছেন তারা একটা জি পরিষ্কার হচ্ছে, নিশ্চয়ই এটার একটা যৌক্তিক উত্তর আসলে পাওয়া যাবে না। এখানে একটা মানে ওনাদের দাবির পিছনে কিছু ইমোশনাল ইস্যুজ আছে, এটা আমরা ইগনোর করতে পারছি না, এবং সেগুলো আসলে অ্যাড্রেস করা প্রয়োজন। এটা অ্যাড্রেস নিশ্চয়ই আমার ধারণা যে কাউকে, যেমন আপনাদের সামনে আবার অপশন আছে, যারা গতবার পরীক্ষা শেষ করতে বলা হচ্ছে যে একটা নিউজ শুরু হবে। অনেক ধন্যবাদ সাইফ মুরাদ এবং ফয়েজ আহমদ আপনাকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো।